আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির একটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে রাজনীতির যে দার্শনিকতা রয়েছে সেই বিষয়টি আপনাদের কাছে বলবো। সরকারি যে সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি আওয়ামী লীগ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন। মোদ্দা কথা হলো, আওয়ামী লীগকে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিষিদ্ধ করে গেছেন ওটি বহাল থাকবে এবং তিনি যেটি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে ছাড়া এই বাংলাদেশে এখন যারা রাজনীতি করছেন তারা তো করেই চলেছেন, অসুবিধা কী? আগামীতে এরাই রাজনীতি করবেন এবং আওয়ামী লীগকে নিয়ে কোনো চিন্তাভাবনা আপাতত নেই। আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ আছে সেভাবেই থাকবে। এটা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, ফলে এটা নিয়ে তার সমালোচনা করার বা তাকে কটু কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। তিনি একটি দলের মহাসচিব, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এখন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছেন। সেই দিক থেকে এখানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, রাষ্ট্রের যে কৌশলগত বিষয়াদি রয়েছে সেগুলো সহ বিএনপি, জামাত, পার্লামেন্ট, এই সব কিছুর একটা সম্মিলিত যে সিদ্ধান্ত, ইনক্লুডিং মার্কিন ডিপ স্টেট, ভারত, চায়না সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে সকল কর্মকর্তা ছিলেন তাদের এটি একটা সম্মিলিত সিদ্ধান্ত যে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সকলের জন্য বিপত্তির কারণ, ফলে এটা নিয়ে সরকার আর এগোতে চাচ্ছে না। এখন এর ফলে আসলে কী হবে, এটা কি সঠিক কিনা বা বেঠিক কিনা, এটা নিয়ে আলোচনা করব। এই কথা শোনার পর আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা সবাই আলহামদুলিল্লাহ বলছেন। সবাই বলার চেষ্টা করছেন যে সরকার আসলে আমাদেরকে অনুমোদন দেয় আর কে? আমরা এদেশের নাগরিক, এদেশের সৃষ্টি, এদেশের কৃষ্টি, এদেশের কালচার, তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অস্থি মজ্জার বা রক্ত এবং মাংসের। বাঙালি নামটি যেখানে আছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেখানে যেখানে আছে, তার প্রতিটি পরতে পরতে আওয়ামী লীগের নাম লেখা আছে, বঙ্গবন্ধুর নাম লেখা আছে, জয় বাংলার নাম লেখা আছে, মুক্তিযুদ্ধের নাম লেখা আছে, মুক্তি যোদ্ধাদের নাম লেখা আছে। কে অনুমোদন দিল আর কে দিল না, কে নিষিদ্ধ করলো আর কে করলো না, এটা নিয়ে আওয়ামী লীগ বা অন্যান্য যারা আছেন তাদের কখনো হীনমন্যতায় ভোগা উচিত নয়। আওয়ামী লীগের যারা ইন্টেলেকচুয়াল তারা এই কথা বলার চেষ্টা করছেন। 2 নম্বর হলো যায়, রাজনীতি কোনো লেভেল চুষ নয়, কোনো চুইংগাম নয়, এটি কোনো দান নয় কিংবা ভিক্ষা নয়। এটি এমন একটা শক্তি, এমন একটা সামর্থ্য যেটি আপনাকে অর্জন করতে হবে, যেটি আপনাকে থাকতে হবে। আপনার মস্তিষ্কের মধ্যে রাজনীতির যে নিউরনগুলো রয়েছে, রাজনৈতিক যে চিন্তাগুলো রয়েছে থাকতে হবে। আপনার হৃদয়ে রাজনীতির যে বিশালতা রয়েছে, রাজার যে ঔদার্য রয়েছে, এটা আপনার হৃদয়ে থাকতে হবে। রাজা হওয়ার জন্য বা রাজনীতি করার জন্য যে দৈহিক শক্তি দরকার, পরিশ্রম করা দরকার, যে উদ্দীপনা দরকার, এটা আপনার থাকতে হবে। তারপর আপনার কৌশল জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে। আর এগুলো যখন থাকে তখন হিমালয়ের উপরেও রাজ্য প্রতিষ্ঠিত করা যায়। আর প্রশান্ত মহাসাগরের অতলান্তে সবচেয়ে বড় যে গিরিখাত মারিয়ানা ট্রেঞ্চ, সেই মারিয়ানা ট্রেঞ্চ এখানেও আপনার রাজনীতি করা যায়। মানুষ, আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছেন, সে জ্ঞান দিয়ে সে বাঘ সিংহকে বশীভূত করে। তার কথা মতো নীল তিমি ছুটাছুটি করে, তার কথা মতো ডলফিনগুলো চলাফেরা করে, মানুষকে পিঠে চড়িয়ে ডলফিন সমুদ্রে বিচরণ করে, তার কথা মতো সমুদ্রের স্রোত পাল্টে যায়, মানুষের জ্ঞানে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়।
মরুভূমি বনভূমিতে পরিণত হয়ে যায়, বনভূমি মরুভূমিতে পরিণত হয়ে যায়, এই মানুষের জ্ঞান। তো আওয়ামী লীগ, তার যদি জ্ঞান থাকে, গরিমা থাকে, রাজনৈতিক সামর্থ্য থাকে, কারোরই দয়া অনুকম্পা লাগবে না। বরং এক্ষেত্রে দয়া অনুকম্পা যদি পায় কেউ, সমঝোতার মাধ্যমে কেউ রাজনীতি করতে আসে, কারো দয়া করুণায় বা কারো দ্বারা সিলেক্টেড হয়ে নেগোসিয়েশনের মাধ্যমে যখনই কোনো রাষ্ট্র ক্ষমতায় কেউ বসে, তার জীবন শেষ হয়ে যায়, রাজনীতি শেষ হয়ে যায়, তার ভবিষ্যৎ শেষ হয়ে যায়। আওয়ামী লীগ সেই কাজটি করতে চাচ্ছে না। আওয়ামী লীগের অন্যায় হয়েছে, ভুল হয়েছে, গুনাহ হয়েছে, তারা বহুত পাপ করেছে। তারা চায় যে এই বর্তমান পরিস্থিতিতে তাদের মধ্যে অনুশোচনা জাগ্রত হোক। ২ নম্বর হলো তারা তাদের আপন শক্তিতে ঘুরে দাঁড়াতে চায় তারা। ৩ নম্বর হলো তাদের শক্তি এবং সামর্থ্য নিয়ে তারা ফিরে আসতে চায়। যদি পারবে ফিরে আসবে, নাহলে আসবে না। কিন্তু যখন আসবে, চারিদিকে আওয়াজ হবে আওয়ামী লীগ আসছে। আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা বুঝবে আওয়ামী লীগ আসছে, আকাশ বাতাস আওয়ামী লীগের গান গাইবে, প্রকৃতি হাসবে। এইভাবে জাগরণ তৈরি করে, যেভাবে বঙ্গবন্ধু এসেছিল 1972 সালের মার্চ মাসের 10 তারিখে, যেভাবে 69 গণ অভ্যুত্থান বঙ্গবন্ধুকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিল, যেভাবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য এতটা অপরিহার্য হয়ে পড়েছিল যে 1981 সনে তিনি যখন দিল্লি থেকে এলেন, সারা বাংলাদেশ এসেছিল, আকাশ অঝরে বৃষ্টি বর্ষণ করে এই বাংলাদেশের সমস্ত রাগ, ক্রোধ, ক্ষোভ ঠান্ডা করে দিয়েছিল। এবং এই ভূমির যত পাপ ছিল, পঙ্কিলতা ছিল, বিষাদ ছিল, সেগুলো সেদিন, সেই যে শেখ হাসিনা এসেছিলেন সেই তারিখ, তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অঝরে এত বৃষ্টি ঢাকা শহরে হয়নি 1981 সনের সেই দিবসটিতে। তারপর শেখ হাসিনার টিকে গেছেন। আবার শেখ হাসিনার চলে যাওয়ার সময় এসেছে, তিনি চলে গেছেন। আবার যদি তার ফিরে আসার সময় হয়, প্রকৃতি জানান দেবে। এটা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হলো, আমরা যারা বাংলাদেশে আছি, আওয়ামী লীগবিহীন অবস্থায় আছি, আমি জানি, আপনারাও জানেন, যে সমাজে প্রতিযোগিতা নেই এবং যে সমাজে শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, সে সমাজ কোনো কিছু উৎপাদন করতে পারে না। সে সমাজে মেধার বিকাশ হয় না, মননশীলতার বিকাশ হয় না, এবং সে সমাজ ধীরে ধীরে, যেটিকে বলে রুইন্ড, বড় বড় রাজ্য, বড় বড় সাম্রাজ্য প্রতিযোগিতা করতে করতে ক্ষমতার একেবারে শীর্ষস্থানে পৌঁছে গেছে। খ্যাতি, দ্যুতি, অর্থবিত্ত সীমাহীন। আর অমনি তারা প্রতিদ্বন্দ্বী হয়ে বিত্ত বিলাসে একেবারে বিভোর হয়ে যখনই সময় কাটানোর চেষ্টা করেছে, অমনি রাজনৈতিক অভিশাপ, প্রাকৃতিক অভিশাপ এসে সব কিছু 300 বছর, 400 বছর, 500 বছরের যে ডাইনেস্টি তছনছ করে ছেড়ে দিয়েছে। এমনও ঘটনা ঘটেছে, আপনি চিন্তা করুন, পৃথিবীতে উমাইয়া খিলাফত 95 ইয়ার্স, পৃথিবীর 1/3 তারা দখল করে নিয়েছিল উমাইয়ারা। এবং মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারত পর্যন্ত এসেছিল, মুসা বিন নুসাইয়ের নেতৃত্বে উত্তর আফ্রিকা পর্যন্ত চলে গিয়েছিল। এই বংশ যখন, মারওয়ান যখন তাদের শেষ খলিফা ছিলেন মারওয়ান, তাদের শুরুর দিকে একজন মারওয়ান ছিলেন আর শেষের দিকে মারওয়ান। সে মারওয়ানের হাতে শেষ হলো, এবং এখানেই হলো আল্লাহ যেভাবে তৈরি করেন সেভাবে শেষ হয়। এমনভাবে শেষ হলো, পুরো রাজবংশ যারা উমাইয়া বংশের ছিলেন সবাইকে কুটি কুটি করে কাটা হলো, কেবলমাত্র একজনে পুরো বংশের। এই বংশে হয়তো 20,000 লোক ছিল, 30,000 লোক ছিল, সবাই রাজপুরুষ, সবাইকে মেরে ফেলা হলো আবুল আব্বাস আস-সাফফার নেতৃত্বে। আব্বাসীয় যে জাগরণ হলো, বিপ্লব হলো, তার মাধ্যমে উমাইয়াদেরকে সমূলে বিনষ্ট করে দেওয়া হলো। আর একজন মাত্র যুবরাজ সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে আসতে পেরেছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান। তো এই প্রতিদ্বন্দ্বিতা না থাকলে এভাবে তৈরি হয়ে যায়। ভারতে একই অবস্থা, মোগল ডাইনেস্টির পতনের পিছনে একই অবস্থা, অটোম্যান ডাইনেস্টির পতনের পিছনে একই অবস্থা। তো সেই দিক থেকে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাত নয়, এনসিপি নয়,
বিএনপির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ না থাকলে বিএনপি শেষ হয়ে যাবে, যেভাবে বিএনপিকে দুর্বল করতে গিয়ে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। সাম্প্রতিক সময় চায়নাতে অনেকগুলো কোম্পানি তৈরি হয়ে গেছে, যে কোম্পানিগুলোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সারা দুনিয়াতে নেই। একটা কোম্পানির দেখলাম যে তারা তাদের প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করার জন্য $20 বিলিয়ন, মানে আমাদের যে রিজার্ভ আছে এই মুহূর্তে প্রায় সেই রিজার্ভের সমপর্যায়ে $20 বিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লক্ষ কোটি টাকা তারা বিনিয়োগ করেছে যেন তাদের প্রতিদ্বন্দ্বী তৈরি হয়। বিভিন্ন কোম্পানি তারা তৈরি করেছে, প্রযুক্তি দিচ্ছে যেন বিশ্ব গ্লোবাল মার্কেটে ওই কোম্পানির প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে যায়। এই হলো মানে সারভাইভ করার যাকে বলা হয় পদ্ধতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোম্পানি যারা কোনো প্রতিদ্বন্দ্বী রাখেনি, আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায়? শত চেষ্টা করে তাদেরকে বাঁচিয়ে রাখা যায়নি। তো এখন এই যে আমাদের রাজনীতিতে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগবিহীন যে রাজনীতি, এটি বিএনপির জন্য মরণ কাটা হবে, বিএনপির জন্য মানে গলার দড়ি হয়ে যাবে। এর কারণ হলো যে জামাত এবং বিএনপি যদি প্রতিদ্বন্দ্বিতা করে, এক্ষেত্রে বিএনপি ছোট হবে, জামাত বড় হবে। 80 বছরের একটা বৃদ্ধর সঙ্গে আপনি ধরেন 30 বছর বা 20 বছরের একটা তরুণীকে বিয়ে দিয়ে দেন, তরুণী দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে বুড়ো হয়ে গেছে। আবার 60 বছর বা 80 বছরের একটা বুড়ির সঙ্গে 20 বছরের একটা যুবকের বিয়ে দিয়ে দেন, ও যুবক একইভাবে বৃদ্ধ হয়ে যাবে। আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন যে সকল বুল ফাইট হয়, ষাঁড়ের লড়াই হয়, ষাঁড় তার নিজের গ্রামের বাইরে গিয়ে মাতব্বরি করতে পারে না, অন্য গ্রামে গিয়ে যখনই তাকে ফাইটে নিয়ে যাওয়া হয় সে পরাজিত হয়ে আসে। ওর একটা নির্দিষ্ট জায়গা আছে, অধিক ক্ষেত্র আছে। দ্বিতীয়ত হলো যে ওর একটা প্রতিদ্বন্দ্বী রয়েছে, ও সমপর্যায়ের প্রতিদ্বন্দ্বী না হলে সে ফাইট করতে পারে না। তার চেয়ে যে বড় তার সাথে ফাইট করতে পারে না, তার চেয়ে যে ছোট তার সাথেও ফাইট করতে পারে না, এবং একটা সময় তাকে কুরবানির পশু হয়ে যেতে হয়। তো সেই দিক থেকে বাংলাদেশে ধরেন মুসলিম লীগ এত বড় হয়ে গেল, তার সঙ্গে ফাইট করার কোনো শক্তি ছিল না। পরবর্তীতে দেখা গেল যে যুক্ত ফ্রন্টের অধীনে ছোট ছোট রাজনৈতিক দল, যেভাবে আজকে জামাতের 11 দল হয়েছে, যুক্ত ফ্রন্টটা ঠিক ওই রকমই ছিল। শুধুমাত্র সেখানে একজন বয়োবৃদ্ধ যে মানুষ আনা হয়েছিল, শেরেবাংলা একটা ফজলুল হক, এবার যদি 11 দলে ডক্টর কামাল হোসেনকে নেওয়া হতো তাহলে পরিস্থিতিটা ঠিক ওই 54 যুক্ত ফ্রন্টের মতোই হতো। তো সেই যুক্ত ফ্রন্টের কাছে মুসলিম লীগকে পরাজিত হতে হয়েছিল। তো এই কারণে হয় কি, সারা দুনিয়াতেই রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা বাঁচিয়ে রাখে। সরকারি দল নিজেদের স্বার্থে বিরোধী দলকে শক্তিশালী করে, বিরোধী দলকে মন্ত্রীর মর্যাদা দেয়, বিরোধী দলের হাতে ক্ষমতা দিয়ে দেয়, বিরোধী দল ইচ্ছামতো পার্লামেন্টে দাঁড়িয়ে গালাগালি করে, অকথ্য ভাষায় অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করে, আর সরকারি দল শুনে উত্তেজিত হয়, জবাব দেয়, আর মানুষ তালি দেয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এখন বিএনপি এনসিপির কাছে গালি খাবে, বিএনপি জামাতের কাছে গালি খাবে, গালি খেতে 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 জামাত এবং এনসিপি তারা আগামীতে সরকার গঠনের পর্যায়ে চলে যাবে, আর বিএনপি ধীরে ধীরে রুইন্ড হবে, এবং এটা খুব অল্প সময় লাগবে। যদি শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকে বিএনপির জন্য, আজকের এই ভিডিওর মাধ্যমে বললাম, আগামী 24 মাস নয়, আগামী 12 মাস টিকে থাকা সত্যিকার অর্থে তাদের জন্য একটা দায় হবে, লায়াবিলিটিস হয়ে যাবে। এই দায় এবং লায়াবিলিটিস নিয়ে বলতে গেলে আরও বিরাট বিবৃত হবে। শুধু বললাম যে আগামী 12 মাস যদি তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকে, মাঠে ঘাটে ময়দানে যদি সব জায়গা থেকে শুধুমাত্র জামাত এবং এনসিপির সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে প্রতিযোগিতা করতে গিয়ে মির্জা আব্বাসের যে অবস্থা হয়েছে, একই অবস্থা তার হবে, মানে বিএনপির হবে। আজ জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে, আমজনতা পার্টির সভাপতি তারেক রহমান সাহেবের সঙ্গে ফাইট করতে গিয়ে যেভাবে জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমানকে
উঠতে বসতে নাজেহাল হতে হচ্ছে, এবং যেভাবে তিনি অপমানিত লাঞ্ছিত হচ্ছেন তাকেও খুব দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে এই মির্জা আব্বাসের মতো। এটা হলো অসম প্রতিযোগিতা। আবার ধরুন, এখন জনাব তারেক রহমান নামে দুজন লোক আছেন, আমজনতা পার্টির সভাপতি তারেক রহমান আর বিএনপির সভাপতি তারেক রহমান। মানুষজন এখন জিজ্ঞাসা করে কোন তারেক। এটা বিএনপির জন্য কতটা কষ্টের, কতটা বেদনার আর কতটা সম্মানের, এটা তাদেরকে বুঝতে হবে। আজকে সালাউদ্দিন সাহেব, তাকে নিয়ে যেভাবে ট্রল হচ্ছে, এটা প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে। আর যদি প্রতিদ্বন্দ্বী থাকতো তাহলে বিএনপির মধ্যে সালাউদ্দিন সাহেবের মতো এরকম আরও 100 জন সালাউদ্দিন সাহেব তৈরি হয়ে যেতেন। প্রতিযোগিতা এমন একটা ব্যাপার, আপনি যখন আঘাতপ্রাপ্ত হবেন আপনার ভিতরকার সমস্ত যোগ্যতা এটা প্রকাশিত হয়ে যাবে, উদ্ভাসিত হয়ে যাবে। তো যেহেতু প্রতিযোগিতা নাই, ফলে যে যার জায়গাতে থেকে শুধু ততটুকু কাজ করবে যে কাজটি না করলে নয়, একান্ত নিজের জন্য সেই কাজগুলো করবে। এতে করে মেধার বিকাশ হবে না, এতে করে লড়াই করার, ফাইট করার যে শক্তি, হিম্মত, এটা কখনো তৈরি হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।